আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আমার লাইফের আরও একটি ঘটনা শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল আজকে থেকে ২.৫ বছর আগের একটা ঘটনা। তো আমার হাজব্যান্ড একটা শুক্রবার দিন তো ও হচ্ছে আমাকে বলতেছে, অনেক সুন্দরভাবে বলতেছে যে শোনো, আমার হচ্ছে একটা খালাতো বোন, ও হচ্ছে ঢাকাতে আসছে। তো ওনার নাকি মেয়ের জামাই বাসা এখানে আছে, তো সেখানে আসছে, তো আমাদের বাসায় আসবে। তো আমি বলছি, ও আচ্ছা, তো খালাতো বোন মেয়ে বিয়ে দিছে, ওকে ঠিক আছে তাহলে আসুক, তাহলে আমি অনেক কিছু রান্নাবান্না করব চিন্তা করছি। তো আমাকে সকালে বলছে, মানে ১ ঘন্টা পরেই তারা আসবে, হ্যাঁ, এই টাইমটাতে বলছে। তো ঠিক আছে, আমার ১ ঘন্টার মধ্যে আমার বেবি হচ্ছে ২টা, এই কিছুদিন আগের কথা এটা। ২টা বেবি, সব কিছু সুন্দর করে গোছানো। ১ ঘন্টায় তো আমি পারবো না রান্না করা। অনেক কিছু রান্না করছি, ডিম ভুনা করছি। তারপরে হচ্ছে আমার বাবার বাসা থেকে তখন অনেক কিছু ছিল ফ্রিজে, তো ওইগুলা হচ্ছে ওদেরকে রান্না করে দিয়েছিলাম। আমাদের হচ্ছে ওখানকার হরিণার চিংড়ি ছিল, ওটা রান্না করছি। তারপর বাগদা চিংড়ি ছিল, পার্শে মাছ ছিল, দেশি হাঁসের মাংস ছিল, আমার আম্মু কিনে পাঠিয়েছিল। অনেক কিছু ওই টাইমটাতে আসছিল, ওই টাইমটাতে আমার ভাই আসছিল, তো ও হচ্ছে দিয়ে গেছিলো। তো অনেক কিছু ছিল মোটামুটি, আরও অনেক কিছু রান্না করে ওদেরকে আর কি, ওরা চলে আসছে তো তখন আমি অনেক কিছু রান্না করলাম, করে হচ্ছে ওদেরকে হচ্ছে খাইতে দিলাম। হ্যাঁ, এবার রান্না টান্না করে আমি আর গোসলের টাইম পাই নাই। তো এবার হচ্ছে ওদেরকে খাইতে দিব। হ্যাঁ, তো ওই বোনকে হচ্ছে আমি বলছি তাহলে আপনারা, মানে রান্না করতে তো টাইম লাগছে ২ ঘন্টার মতো, তো এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমি কখন গোসল করবো আর কখন হচ্ছে ওদেরকে খাইতে দিব। তো বললাম যে আপু আপনি হচ্ছে খাওয়া দাওয়া করেন। তো এখন আমার হাজব্যান্ড বলতেছে সেও নাকি খাবে তাদের সাথে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও খাইতে চাচ্ছ, তো খাও তোমরা দুজনে। তা আমি তো গোসল করি না, আমি এইভাবে খেতে ভালো লাগছে না, আমি অনেক রান্না করছি, আমার ক্লান্ত লাগছে, আমার গোসল করা লাগবে আগে। তো আমি হচ্ছে গোসলে গেছি, তারা দুজনে বসে হচ্ছে খাচ্ছে। তো আসলে আমি ভাবতে পারি নাই যে তার খালাতো বোন, মানে এইরকমটা কিছু, মানে আমি আশা করি নাই, ঠিক আছে। তো পরবর্তীতে জানতে পারলাম যে ওনার সঙ্গে ওনার রিলেশন ছিল। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকে ভালোই সিনিয়র। তো ওনার হচ্ছে মানে অনেক আগের কথা, তো ওনাদের তখন তো পড়াশোনা করতো না, তখন বিয়ে দিয়ে দিয়েছিল। আর মেয়ে হয়েছে, মেয়েদের ও তার মেয়েকেও ওরকম পড়াশোনা করায় নিয়ে বিয়ে করাই দিয়েছে। তার মেয়ের হচ্ছে একটা বেবি হয়েছে, তাকে হয়তো দেখতে দেখতে আসছিল না কি, আমি জানি না, আমি তো এগুলো কিছুই জানি, আমার হাজব্যান্ড যেটা বলছে আমি ওইটাই জানি। তো পরে শুনি যে ওই মেয়েটার সঙ্গে হচ্ছে তার রিলেশন ছিল। তো এটা তার আগে জানি না, আমাকে তো মাত্র ১ ঘন্টা আগে বলছে, আমি কারোর কাছে শুনবো বা কিছু। আর কেউ যদি বাসায় আসতে চায় তো আমি আসলে কীভাবে না করব, একটা মানুষ আসবে, আমি তো আমার গেস্ট হিসেবে তাকে আপ্যায়ন করছি। মানে এটা যে করছি, মানে তাদেরকে যে আমি সুযোগটা করে দিছি, মানে আমি তো তার ভেতরের কাহিনী কিছু জানি না, আমি তো ভালো মন মাইন্ড নিয়েই তাদের আপ্যায়ন করছি। তো এই টাইমটাতে আমার হাজব্যান্ড তার সঙ্গে যে খারাপিটা করছে, সেটা আমি তার স্ত্রী হিসেবে আমি তাকে ক্ষমা করে দিছি। হ্যাঁ, কি করব আসলে, বেবি হয়েছে ২টা, এগুলো তো আসলে বলে কি করব, মেনে নিয়েছি, তাকে মাফ করে দিছি, এইটাই। তো আসলে এই ধরনের ভুলগুলো না আমাদের আসলে করা মানে উচিত না। মানে লাইফটা আসলে কেমন, আমি নিজেও মাঝে মাঝে চিন্তা করলে কোথায় যেন হারাই যায়। তো আমি যদি মনে করেন যে জানতে পারতাম যে আমার হাজব্যান্ডের সঙ্গে ওই মেয়েটার রিলেশন বা এই টাইপের কিছু আছে, আমি তো তখন মানে না করতাম, যে না, কোনোভাবেই বাসাতে আমি অ্যালাউ করব না। কিন্তু এমনও ওয়াইফরা আছে, মানে তারা হচ্ছে তাদের স্ত্রীকে এমনভাবে কনভিন্স করে, মানে স্ত্রী, মানে মনে করেন যে স্ত্রী জানে যে তার সঙ্গে তার খারাপ কিছু রিলেশন আছে, তারপরেও স্ত্রীর কিচ্ছু করার থাকে না, বাধ্য হয়ে তাকে আনতে হয়। মানে এমনও পরিস্থিতি আছে আমাদের দেশে। তো এটাই আসলে, সংসার জীবনে মানুষের এত এত কষ্ট আছে, যেটা হচ্ছে এই পৃথিবীতে কারো কাছে মানে বলা যায় কিন্তু বললে তো সংসারটা থাকে না। এটা যদি আমি কার কাছে বলবো, এটা যদি সমাধান আমি চাইতে যাই, আমার শ্বশুর শাশুড়ির কাছে তো আমি কখনোই এটা সমাধান পাবো না। কারণ সে হচ্ছে তার বোনের মেয়ে, হ্যাঁ, আর এখানে হচ্ছে নিজের ছেলে। আর আমার শাশুড়ির তো একটা গুণ ভালোই আছে, সে ছেলেকে কখনোই, ছেলের যদি কোনো অন্যায় করে কখনোই তাকে হচ্ছে সব সময় তাকে সাপোর্ট করে, কখনোই তাকে শাসন করে না, ঠিক আছে। তো তাকে বলে আর কি করবো, এখন তো কোনো কিছুই বলি না তার ছেলের। এখন এমন একটা মানে পরিস্থিতি আমি পার করি যে আমার হাজব্যান্ড আমার সাথে যতই অন্যায় করে, মানে আমি কোনো কিছুই বলি না, আমি মুখ বুঝেই একবারে সহ্য করে যাই। এরপর একদিন শুক্রবার হয়েছে কি, যে আমি আমার ছোটো ভাই আসছে বাসায়, তো আমি হচ্ছে ও বলছে যে একটু ঘুরে দেখবে, তো ওকে নিয়ে আমাদের পাশেই 5 মিনিট লাগে যাইতে, ওখানে ঘুরতে গেছি। এখন আমি গেছি, আমার 2 বেবিকে নিয়ে গেছি আর আমার ছোটো ভাইয়া। হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখি ওখানে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে আছে, ওইখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আর হচ্ছে রেস্টুরেন্টের অনেকগুলা দোলনা সিস্টেমের আছে। তো ওইখানে আমি আমার ছোটো ভাইকে, আমার হঠাৎ করে মানে আমার হাজব্যান্ডের পেছন সাইড মানে আমার চোখে পড়ছে, চোখে পড়ার পর আমি
মানে তাকাইছি যে আমার হাজব্যান্ডের মতো লাগতেছে, কিন্তু পাশে একটা মেয়ে। এবার হচ্ছে আমি প্রথমে একটু ভিডিও করে রাখছি, তারপর হচ্ছে আমি তাকে ফোন দিছি। হ্যাঁ, ফোন দেওয়ার পর আমি বলতেছি যে তুমি কোথায় আছো এখন? তো বলতেছে আমি তো অফিসের কাজ করতেছি, সেখানেই আছি। তাই বলতেছে জায়গার নামটা একটু বলো। তো বলতেছে যে জায়গার নাম বললে কি তুমি চিনবা নাকি? আমি বলতেছি ও আচ্ছা। তো এখন আমি ওটা ভিডিও করছি, আমার ঘোরার কোনো মুড নেই। আমি আমার ভাইকে বললাম যে হচ্ছে তুই কি আর ঘুরবি? ওকে একটু ছবি তুলে দিয়ে আমি বাসায় আসছি। আয়শা আমি হচ্ছে এত কান্না করতেছি যে মানে মানুষ এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে সম্ভব যে আমাকে সময় না দিয়ে আমার দুটা বাচ্চাকে, আমাকে নিতে হতো না, আমার দুটো বাচ্চাকে তুমি একটু ঘুরতে নিয়ে যাও, না নিয়ে তুমি হচ্ছে অন্য একটা মেয়ের সঙ্গে পার্কে বসে গল্প করতেছো, আরও না জানি কি করো। আমি তো আর দেখিনি, এই শহরে তো কেউ কারো খোঁজ রাখে না, কে কি করে, কে কি অন্যায় করতেছে, এখানে তো কেউ কারো আপন নয়। অথচ মানুষগুলা মানে কিভাবে কি করতেছে দেখেন, মানে কেউ কারো তো, কেউ অন্যায় করলেও কেউ বলে না যে এই তুমি এটা করতেছো কেন। এই শহরটা এমনই। তো যাই হোক, তো এই একটা পরিস্থিতি আমি পার করছি। তো আমার সেকেন্ড বেবি যখন হয়েছে, তো আমরা হচ্ছে এখন তাহলে দুইটা বেবি, আমি তিনজন একটা বেডে, বড় বেড হইলেও তিনজনের বেশি তো মানে ছোটো বাবুদের তো অনেক জায়গার প্রয়োজন হয়। আমরা তিনজন, আমার হাজব্যান্ডকে বললাম তো তুমি পাশের রুমে ঘুমাও, আমরা হচ্ছে এখানে তিনজনে হচ্ছে ঘুমাই। তো আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি পাশের রুমে ঘুমাই। ওই টাইমটা ছিল শীতকাল। হ্যাঁ, তো ও হচ্ছে অনেক রাতে আসতো, আয়সা হচ্ছে ঘুমায় যাইতো, আর আমরা তো আরও আগেই ঘুমায় যাইতাম। ঠিক আছে, এরপর একদিন হঠাৎ করে আমার বাবুকে দুধ খাওয়াচ্ছি, তা আমার কেন জানি মনে হলো যে আমার হাজব্যান্ড কী করে একটু দেখি। তো আমি হচ্ছে মানে কথার সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি দরজা সে নক করে রাখছে। তো আমি হচ্ছে বললাম যে একটু খোলো, সে খুলবেই না, সে খুলবে না। আমাকে বলতেছে আমি তো ঘুমাই গেছি, তুমি কিসের জন্য আসবে এখানে? তাই বলছি তুমি একটু খোলো, আমার হচ্ছে কিচেনে একটু কাজ আছে। মানে কিচেনটা হচ্ছে তার রুম পার করে হচ্ছে যাইতে হয় আমার বর্তমান যে বাসাটাতে থাকি এখানে। তো সে হচ্ছে খুলছে, বলছে ও আচ্ছা ঠিক আছে খুলতেছি। তো খুলে হচ্ছে আমি তাকে বুঝতে দেয়নি, কারণ বুঝতে দিলে তো ফোনটা হচ্ছে আমাকে দিবে না। তো আমি কিচেনে একটু কাজ করে আমি মানে এমনভাবে তার ফোনটা নিয়ে এনেছি। হ্যাঁ, ও বুঝতেই পারে না যে আমি ওর ফোনটা নিব, নিয়ে তো দেখতেছি যে একটা মেয়ের সঙ্গে হচ্ছে কথা বলছে। তো ওই রাত দুপুরে, হ্যাঁ ওই টাইমে যদি আমি তাকে এখন কিছু বলি, তো এখন তো অনেক চিল্লা হবে, তারপরে হচ্ছে এমনকি মারামারিও হতে পারে। তো এটা দেখলাম, দেখে আমি বললাম তুমি কি একটা মেয়ের সঙ্গে কথা বলছো? তো বলতেছে না কই মেয়ে, সে তো স্বীকারই করবে না। বলতেছে আমি তো শুনছি, ওখান থেকে শুনেই তো আমি আসলাম, হঠাৎ করে কেন যেন মনে হচ্ছিল তুমি কী করো এটা দেখি। এরপর আমি হচ্ছে তাকে বললাম, আমি তাকে কিছুই বললাম না যে তুমি আচ্ছা ঠিক আছে, আমি ওইটা মানে তাকে বুঝাইলাম যে আমি এটা জানতে পারছি যে তুমি এখন একটা মেয়ের সঙ্গে কথা বলছো। তো এটা বলে আমি আচ্ছা বললাম ঠিক আছে তুমি দরজা নক করে থাকো, আমি আসি। এটা বলে আমি আবার বাবুদের কাছে চলে গেলাম। তো মানে আমার লাইফে আমি আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে এখানে আমি শেয়ার করব যে আমার লাইফে আরও কত কত সিচুয়েশন পার করছি। মানে একটা মেয়ে হিসেবে আমার মতো এমন অনেক মেয়েই এভাবে করে তাদের হচ্ছে দিনগুলো পার করে। দিন শেষে কিছুই বলার থাকে না। এমন না যে আমার বাবা মা কেউ নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, এগুলো হচ্ছে আমি কেন তাদের সঙ্গে শেয়ার করি না, এগুলোর কেন ব্যবস্থা নেই না, এটা কিন্তু না। এভাবে করে কিন্তু সংসার হচ্ছে করা যায় না। এগুলো যদি আমি আমার বাবা মাকে বলি এখন, তো তারা বলবে মানে এগুলা হচ্ছে মানে তারা যখন এটা জানতে পারবে, মানে আমার হাজব্যান্ডকে যখন বলবে তুমি কি এরকম করতেছো আমার মেয়ের সঙ্গে, তখন এমন আছে আমার হাজব্যান্ড সে ভালো হওয়ার থেকে আরও বেশি খারাপ হয়ে গেল। মানে সে এখন তো ফোনে কথা বলছে বা খারাপ কোনো কাজ করলেও সে করছে, আমি তো চোখের সামনে দেখিই নাই, আমি কীভাবে বলবো। যদিও করে তখন তো সে বিয়ে করে নিয়ে আসবে, বলবে যে তোর বাবা মাকে জানাইছিস, তো আমি এখন বিয়ে করে নিয়ে আসছি দেখ। এখন তো আবার সবাই ট্রেন্ডিং চলতেছে, 2টা 3টা 4টা যে যে কয়টা পারে মানে বিয়ে করবে, মানে এরকমটাই আমার মনে হয়। ইভেন আমার বড় ভাই আছে, কিন্তু আমি মনে করি যে মানে আমি যে পরিস্থিতিতে আছি, আমি মনে করি যে আমি এই পৃথিবীতে একা, মানে আমার কেউ নাই, এই হাজব্যান্ডের এখানে আমাকে থাকতে হবে। মানে আমি চিন্তা করি যে যেহেতু আমার 2টা বেবি হয়েছে, আমি আমি এমন আছে আমি কখন মারা যাবো, আমি তো সেটা চিন্তা করি যে আমি কখন মারা যাবো। আমার তো বিয়ে হয়েছে, তো আমি হচ্ছে এখন নামাজ রোজা করতে চাই, বাবুদেরকে একটু মানে মানুষ করে রেখে আমি হচ্ছে, আর যে মারা তো যে কোনো সময় যাইতে পারে, আমি এইটাই মেইনলি হচ্ছে চিন্তা করি। হ্যাঁ, আমি এখন কোনো রং ঢং করার কোনো চিন্তা করি না, কারণ রং ঠং এখন তো মানে এটা তো করা উচিত না। দেখেন আমার হাজব্যান্ড যদি খারাপ কাজ করে, সে আমাকে ঠকাচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমি যদি তাকে ক্ষমা না করি, সে জীবনে ক্ষমা পাবে না। এবং
সে যদি খারাপ থেকে খারাপ কাজও করে, সে কিন্তু মারা যাওয়ার পরে সব কিছুর জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। আমার অজান্তে যদি কিছু করে, মানে আমি সব কিছু আল্লাহর কাছে ছাইড়া দিচ্ছি, যে মানে সে তার বিচার করবে। সে যদি আমাকে ঠকায়, আমি তো দেখতেছি না, এমনকি আমি তার পিছুও নেই না যে সে কোথায় যায় কী করে, আমার কোনো দরকার নেই। সে যদি আমাকে তার স্ত্রী হিসেবে মানে যতদিন রাখে, আমি মানে সেভাবেই থাকতেছি। হ্যাঁ, এখন যদি সে বলে যে সে আমাকে হচ্ছে আর তার সঙ্গে রাখতে চায় না, ওকে ফাইন, সেটাও আমি মেনে নিব। তার সঙ্গে আমি তখন নিজে কিছু করার চেষ্টা করব, তবে আমি আমার বাচ্চাদেরকে নিয়েই থাকবো, ঠিক আছে, এটাই। এরপর আমার হাজব্যান্ড, এইগুলো আরেকটা কাহিনী। এটা হচ্ছে শীতের দিনে রাতের একটা কাহিনী ছিল। এরপর আমার হাজব্যান্ড, আমি যখন সিজার করার 10-15 দিন পর আমার হাজব্যান্ড বলতেছে যে জানো, আজকে আমার একটা কলিগ হচ্ছে এরকম রিলেশন করছে, ওর বউ হচ্ছে ছেলেপেলে দিয়ে ওকে মায়ের খাওয়াইছে। তো আমি পরবর্তীতে জানতে পারছি যে ওই কলিগ এখনও ওই খারাপ কাজ করে। বউ মারছে তো কী হয়েছে, ও আরও ক্ষিপ্ত হয়ে গেছে, যাওয়ার পরে ও আরও বেশি বেশি করে রিলেশন করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মানে এভাবে করে কী লাভ? যে মানুষটা যদি নিজে থেকে সে যদি ভালো না হয়, তাকে বলে বলে সে তো জীবনেও ভালো হবে না। তার চরিত্র, তার মন মাইন্ড সে যদি নিজে থেকে ঠিক না করে, তো এটা তো কখনোই সম্ভব না। একটা মানুষ বলে বলে, মানে এটা কীভাবে সম্ভব? এটা হচ্ছে যার যার চরিত্র, এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে একবারে জন্মগত। আমি দেখছি বিভিন্ন ফ্যামিলিতে দেখছি, কারো হচ্ছে বাবা আছে এরকম দুশ্চরিত্র, তার যে কোনো একটা ছেলে পেলে হয়েছে এরকম দুশ্চরিত্র, মানে এটা জন্মগত হয়েছে। তার যদি হাজারো সুন্দরী বউ এনে দেওয়া হয়, তারপরেও সে ওই দুশ্চরিত্র কাজ করবেই। কিন্তু একটা টাইম থাকে, ধরেন স্ত্রীর বয়স এখন 50 হয়ে গেছে, অনেক সুন্দরী, কিন্তু ওই হাজব্যান্ডের ধরেন 5 বছর বেশি, 55, কিন্তু সে কী করতেছে, সেও সেম কাজ করতেছে, বিভিন্ন মেয়ে নিয়ে ওয়াইফ জানে। কিন্তু ওই টাইমটাতে একজন স্ত্রী হচ্ছে, সে তার হাজব্যান্ডকে কিভাবে কি করবে, মানে কি বলবে, মানে তাকে এখন তো কিছু বলতে গেলে বলবে এই তোকে হচ্ছে ডিভোর্স দিয়ে দিব, তাহলে তুই তখন স্ত্রী মানে কি করবে? তার ছেলে সন্তান নিয়ে আলাদা, সে তো কখনোই সেটা চাইবে না থাকতে। শুধুমাত্র এই জন্য একটা মেয়ে মানুষ তার জীবনে কত কষ্ট হচ্ছে সহ্য করে তার লাইফটা সে পার করে। হাজারো আছে বাঙালি, আমাদের বাংলাদেশে হাজারো মেয়েরা আছে সেম এই কষ্টের মধ্যে আছে। একটা হাজবেন্ড সে কিভাবে পারে, মানে তার যে 2টা বাবু আছে, বাবুদের সঙ্গে বাসায় এসে কথা বলা, তাদের সাথে একটু সময় পার করা। আমি মা হিসেবে তো আমি পারি না যে বাবুদের থেকে দূরে দূরে থাকতে, তারপর হচ্ছে বাবুদেরকে সময় না দিতে। মানে আমার কানে যদি বাচ্চাদের একটু কানের সাউন্ড আসে, তাহলে তো আমি যদি খাইতে থাকি বা ওয়াশরুমে থাকি, আমি সেইখান থেকে সেকেন্ডের মধ্যে হচ্ছে বাবুদের কাছে চলে আসি। কিন্তু বাবা হিসেবে সে তো সেটা করে না। সে হচ্ছে ঘুমাচ্ছে দুপুর টাইমে বা অন্য কোনো টাইমে, বাবুরা হচ্ছে কান্না করতেছে, করুক, সে ঘুমাই যাবে। মানে এক একটা মানুষের মন মাইন্ড আল্লাহ মানে কিভাবে তৈরি করছে আমি জানি না। তো তারা হচ্ছে এমনই, তাদের হচ্ছে কোনোভাবে তারা মানে আল্লাহ যদি তাদেরকে হেদায়েত না করে, তারা কখনোই হেদায়েত পাবে না। তো আল্লাহর কাছে শুধু দোয়া করি যে আল্লাহ হচ্ছে তাদেরকে হেদায়েত দান করুক। আমি আমার 2টা বাবুকে নিয়ে রান্না করতেও তো কষ্ট হয়, পরিশ্রম হয়, বাবুদের টেক কেয়ার। আমার হাজব্যান্ডের জন্য আমি সুন্দর করে রান্নাবান্না করে রাখি, অথচ আমার হাজব্যান্ড মজা করে খায়, কিন্তু শেষে যে একটা থ্যাঙ্কস বলতে হয় সেটাও সে ভুলে যায়। মানে সে আসলে তার মনটা যে কোথায় রেখে আসে আমি নিজেও জানি না। আমাদের তখন প্রথম বিয়ে হলো, তো আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড মানে এখন বাসায় পরার জন্য কিছু মানে 2টা ড্রেস বানিয়ে দিয়েছিল, একেবারে নর্মাল কম দামে। তো আমি ওইটা দেখে, আমি তখন নতুন তো কোনো কিছু বলি নাই, সে যেটা দিচ্ছে ওইটা মাইনে নিছি। এরপর আমার শাশুড়ি ফোন দিচ্ছে যে বানায় দিছি কি না এটা জানতে চাই। তো এখন ওপাশ থেকে বলছে, এই কম দামের জিনিস দিবি, অত বেশি দামের জিনিস দিয়ে টাকা নষ্ট করবি না, আর টাকা হচ্ছে খুবই হিসাব করে, বউকে 1 টাকাও হাত খরচ দিতে পারবি না। হাত খরচ আবার কিসের জন্য লাগে মেয়ে মানুষের? আর এই কথাটা আমার হাজব্যান্ড আজও পর্যন্ত কাজে লাগাচ্ছে। তো কম দামের জিনিস কিনে দিতে হবে, দিয়েছে। তো বলছে হ্যাঁ কম দামেরই দিছি, মানে আমার হাজব্যান্ডের কথা আমি শুনতেছি, এই কম দামের 2টা ড্রেস বানিয়ে দিছি। এরপর আমার দেবর বলে যে ভাবিকে নিয়ে হচ্ছে বাইরে অত ঘুরতে যাবা না, অত টাকা নষ্ট করবা না। তারপর হচ্ছে ভাবিকে অত টাকা পয়সা কিন্তু দিও না, ভাবি কি পকেট থেকে টাকা চুরি করে নাকি? বলতেছে না, ওরকমটা করে না।
বলতেছে যে যদি করে অবশ্যই শাসন করবা। এরপর হচ্ছে বাইরে আর ভাবি হচ্ছে যেন বউকে বেশি বেশি এখন বাইরে বের করবি না, তাহলে চোখ কান ফুটে গেলে তখন কিন্তু আর সামলাতে পারবি না। হ্যাঁ, এরকম বলছে বিয়ের প্রথম প্রথম। তো আমারও তো বড় ভাই আছে, আমরা তো বলি না যে আমার ভাই যদি বলে, আমার ভাবি তখন প্রেগনেন্ট, আমি আরও বললাম যে ভাইয়া তুমি হচ্ছে ভাবিকে সাহায্য করবা। মানে আমি যেগুলো সাফার করছি, যে আমার যে কষ্টগুলো হয়েছে, আমি আমার ভাইকে বলছি যে ভাবিকে এরকম খাওয়া দাওয়া করাবে, ভাবি ঠিকমতো টেক কেয়ার করবে, এই সময়টা তো বারবার ফিরে আসবে না, ভাবিকে কিন্তু কষ্ট দিও।